বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করতেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর থেকে বাংলাদেশের জামাত, বিএনপি, এনসিপি থেকে শুরু করে যতগুলা মৌলবাদী রাজনৈতিক দল আছে এদের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক, একটা শঙ্কা কাজ করতেছে। এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হাসনাত আব্দুল্লাহ বলতেছে পশ্চিমবঙ্গে উগ্রবাদীরা ক্ষমতায় এসেছে। বিএনপির একাধিক নেত্রী শ্যামা ওবায়েদ, নিপুণ রায় থেকে শুরু করে সবাই বলতেছে পশ্চিমবঙ্গে যারাই ক্ষমতায় আসুক না কেন সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের পররাষ্ট্রনীতি যা ছিল তাই আছে তাই থাকবে, এখানে কোনো পরিবর্তন আসবে না যেই সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসুক না কেন। অর্থাৎ সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল বলার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে বিজেপি এসেছে নাকি তৃণমূল এসেছে সেটা তাদের দেখার বিষয় না, তাদের সাথে প্রত্যেকের সম্পর্ক ভালো আছে, ছিল, থাকবে। এইখানেই মূলত শঙ্কার বিষয়। দেখেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে, বিজেপি ধর্মীয় রাজনীতি করে নাকি উগ্রবাদী রাজনীতি করে সেটা একান্ত বিজেপির রাজনৈতিক প্রক্রিয়া কিংবা রাজনৈতিক চরিত্র, সেটা বিজেপি নির্ধারণ করবে। এটা নিয়ে আমার কথা বলার কোনো বিষয় না। বিজেপি কিভাবে রাজনীতি করবে কিভাবে করবে না সেটা নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের মানুষ, অর্থাৎ ভারতবর্ষের মানুষ। এইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের জামাত এবং বিএনপি বিশেষ করে এরা কেন শঙ্কার মধ্যে আছে, এই প্রশ্নটা আপনাদের কখনো জাগে না? গত পরশু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে যখন জঙ্গি বিরোধী কার্যক্রম শুরু করলো বাংলাদেশ আওয়ামী লীগ, জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছিল, ঠিক তখনই জামাত, শিবির, বিএনপি এবং ছাত্র দলের যারা উগ্রপন্থী টাইপের নেতা, যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, এরা পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে প্রবেশ করেছিল, অর্থাৎ অনুপ্রবেশ করেছিল। অনেকেই নেপাল থেকে বর্ডার ক্রস করে ভারতে ঢুকেছে, অনেকেই বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলা দিয়ে রাতের আধারে পালিয়ে ভারতে প্রবেশ করেছে। এরপর ভারতে গিয়ে তারা গরিব মুসলিম মেয়েদেরকে বিয়ে করেছে, সেখানে সংসার পেতেছে, তাদের ভিসা স্ট্যাটাস X1 ক্যাটাগরিতে পরিবর্তন করেছে। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। এখন জামাত, শিবির, বিএনপির যেই সব জঙ্গিরা ভারতে অবস্থান করতেছে, এরা ইন্টারন্যাশনাল যে জঙ্গি কানেকশন গুলো আছে, যে জঙ্গি নেটওয়ার্ক গুলো আছে, যেগুলো মূলত পাকিস্তান এবং তুর্কি থেকে নিয়ন্ত্রিত হয়, এই নেটওয়ার্কের সাথে ভারতবর্ষে অবস্থানরত জিহাদি, জঙ্গি, জামাতি, বিএনপির নেটওয়ার্ক গুলা সচল রাখার জন্য বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান বাংলাদেশের সাথে এবং পাকিস্তানের সাথে এবং তুর্কির সাথে বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির সাথে, বিশেষ করে ISI, এই জঙ্গিরা পশ্চিমবঙ্গ থেকে ডিপোর্ট হবে। এবং আসামে বিজেপি সরকার আসার পর আসাম এবং পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে এই জিহাদি জঙ্গিরা যারা 2010 সালের আগে কিংবা পরে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছে, এদেরকে লাথি মেরে বের করে দেওয়া হবে, এইটুক নিশ্চিত থাকেন। অর্থাৎ যারা এই মুহূর্তে মুসলিম সেজে কিংবা বাংলাদেশ থেকে গিয়ে কিংবা কলকাতার বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এইসব বানিয়েছে, এদের প্রত্যেকের কাগজপত্র পুনরায় যাচাই বাছাই করা হবে এবং যাচাই বাছাই করা হলে এরা ফেঁসে যাবে। এখন এরা যে আন্তর্জাতিক বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত, এরা যে জঙ্গি নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত এবং এদের সাথে যে বর্তমান জামাত এবং বিএনপির একটা গোল্ড কানেকশন আছে, এবং জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানের সময় এদের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা কিংবা জঙ্গিরা অনেক জায়গায় ফান্ডিং করেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ফান্ডগুলা গেছে। এই সব তথ্য বের হয়ে আসবে। এই তথ্য বের হয়ে আসলে এটা জনাব তারেক রহমান এবং জামাতের আমির শফিকুর রহমানের জন্য অনেকটা শঙ্কার, অনেকটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেবে এবং আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞাও আসতে পারে এই সরকারের উপর। এর কারণেই বিএনপি এবং জামায়াত আতঙ্কের মধ্যে আছে। এই জন্যই তারা বারবার বলার চেষ্টা করছে আমাদের পররাষ্ট্রনীতি কখনোই পরিবর্তন করা হবে না, অপরিবর্তনশীল। আমাদের পররাষ্ট্রনীতি সকল রাজনৈতিক দলের সাথেই সুসম্পর্ক রাখতে হবে, সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনিও কথা বলেছেন। আর এনসিপির জঙ্গিরা এই জঙ্গি নেটওয়ার্কের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যার কারণে তারা ভয় পাচ্ছে যে যদি কোনো কারণে পশ্চিমবঙ্গ থেকে এই জঙ্গিদেরকে ডিপোর্ট করা হয়, বাংলাদেশে লাথি মেরে ঢুকিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে এদের থলের যে বিড়ালগুলো আছে, জুলাই আগস্টের সময় মুর্শিদাবাদে, মালদহে বসে এই জঙ্গিরা যেভাবে মিটিং করেছে, যেভাবে ফান্ড কালেকশন করে সেটা আবার বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে, এইসব তথ্য সামনে চলে আসবে।
বর্তমান প্রেক্ষাপটে মাত্র 3 মাসের ব্যবধানে বিএনপি সর্বোচ্চ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি আপাদমস্তক ব্যর্থ সরকার হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। জ্বালানি সংকট, খাদ্য সংকট, বিদ্যুৎ সংকট, সেচের পানি নাই, ওষুধ নাই, হামের টিকা নাই, শত শত শিশু মারা যাচ্ছে। বিএনপির এই ব্যর্থতা এবং জামাতের তাদের যে নিজস্ব অপকর্ম আছে, দলীয় অপকর্ম আছে, এগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশে চমৎকার ভাবে গুজব রটানো হবে, যেটা ইতিমধ্যে রটানো শুরু হয়ে গেছে। যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর, আসামে বিজেপি ক্ষমতায় আসার পর সেখানকার মুসলিম যারা আছে তাদেরকে মারপিট করা হচ্ছে, তাদের উপর নির্যাতন করতেছে, জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপির নেতাকর্মীরা হামলা চালাচ্ছে। দেখেন, পশ্চিমবঙ্গে একাধিক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের যেসব সন্ত্রাসীরা বিজেপির নেতাকর্মীদের উপর হামলা করেছিল ক্ষমতায় থাকাকালীন, সেই সব সন্ত্রাসীদেরকে বিজেপির নেতাকর্মীরা উত্তম মধ্যম দিচ্ছে। এখানে মুসলিম সম্প্রদায়কে টেনে এনে এই যে একটা বাংলাদেশে নাটক শুরু করার প্রবণতা দেখতে পাচ্ছি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে, এইটা প্রকট আকার ধারণ করবে। কিভাবে করবে আমি আপনাদেরকে বলি। ধরেন, পশ্চিমবঙ্গের একটা বদমাইশ মুসলিম, সে অতীতে কংগ্রেসের হয়ে বিজেপির সাথে খারাপ আচরণ করেছে। এখন স্বাভাবিকভাবেই বিজেপি ক্ষমতায় এসেছে, বিজেপির সেই নির্যাতিত নেতা কিংবা কর্মী কিংবা সমর্থক, তার তো একটা ক্ষোভের জায়গা আছে। সে স্বাভাবিকভাবেই কংগ্রেসের সেই মুসলিমের উপর একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে কিংবা একটা আঘাত করার চেষ্টা করবে। এটা করতেই পারে, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। দ্যাট মিনস এইটা না যে সংখ্যালঘু মুসলমানদেরকে বিজেপির নেতাকর্মীরা, হিন্দু নেতাকর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে হামলা করতেছে। কিন্তু বাংলাদেশের দালাল গণমাধ্যম, দালাল মিডিয়া এইসব ব্যাপক আকারে প্রচার করবে। পশ্চিমবঙ্গে আমার ভিডিও যারা দেখেন, আপনারা খেয়াল করবেন, বাংলাদেশের গণমাধ্যমগুলোতে খুব শীঘ্রই প্রচার করা হবে পশ্চিমবঙ্গে আসামে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপির নেতাকর্মীরা মুসলিমদের উপর হামলা চালাচ্ছে, তাদের ঘরবাড়িতে আগুন দিচ্ছে, তাদের মা বোনদেরকে ধর্ষণ করতেছে। অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। এ ধরনের সংবাদ আপনারা দেখতে পাবেন। কারণ এই সংবাদ বাংলাদেশে প্রচার করার একমাত্র কারণ বিএনপি ব্যর্থ। এই ব্যর্থতাকে ধামাচাপা দিতে হবে। বাংলাদেশে সংখ্যালঘু যে কার্ড সবসময় বিএনপি এবং জামাত খেলেছে, এটা তারা পুনরায় খেলার চেষ্টা করবে। এবং জামাত তাদের যে বিভিন্ন ধরনের অপকর্ম, এগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য এই সংখ্যালঘু নির্যাতনের একটা কার্ড খেলবে। এর মাধ্যমে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবে, একটা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করবে। এইটা ডিপ স্টেট পরিকল্পনা হতে পারে, আইএসআই পরিকল্পনা হতে পারে যে কোনো কিছু, আমি নিশ্চিত করে বলতেছি না। তবে বাংলাদেশের হিন্দুরা আপনাদের জন্য অশেষ দুর্গতি অপেক্ষা করতেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, এটা আমার মুখের কথা না, আমি যে কথাগুলো বললাম এইগুলা যদি না ঘটে তখন আপনারা আমাকে বলবেন যে আপনি কোথায় থেকে বলেছিলেন, কই থেকে বলেছিলেন, আমি তখন সেটা আপনাদেরকে ব্যাখ্যা দেব। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যখন নির্যাতন করা হবে, তখন হিন্দুদের কতগুলা দালাল আছে, যেমন গয়েশ্বর রায় বিএনপির নেতা, তার পুত্রবধূ নিপুণ রায়, নতুন আরেকটা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক, বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা ঠাকুর, আরেক বদমাইশ গোবিন্দ প্রামাণিক। এই দালালদেরকে দিয়ে এই বিষয়গুলোকে নরমালাইজ করার চেষ্টা করবে জামাত এবং বিএনপি। অর্থাৎ সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন হলে সেগুলাকে নরমালাইজ করার চেষ্টা করবে গোবিন্দ প্রামাণিকের মতো, এই নিপুণ রায়ের মতো, এই গয়েশ্বর রায়ের মতো দালালরা। নিশ্চিত থাকেন, সংখ্যালঘু সম্প্রদায়ের যারা জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, অনেকেই নেতৃত্ব দিয়েছেন, অনেকেই সামনে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতেই হবে। আপনারা তাকে ব্যঙ্গ করে বলতেন কৌমি মাতা, সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সিরাজগঞ্জের পূর্ণিমা রানী শিলের কথা আপনাদের মনে আছে? 12 জন বিএনপির নেতা ক্রমান্বয়ে সেই কিশোরীকে ধর্ষণ করেছে। তার মা বলেছিল তৎকালীন সময়ে, আপনারা একজন একজন করে আসেন, আমার মেয়েটা অনেক ছোট। এরকম ঘটনা আওয়ামী লীগের শাসনামলে ঘটে নাই। আওয়ামী লীগের শাসনামলে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, তবে সেটার মাত্রা ছিল অতি নগণ্য, বিচ্ছিন্নভাবে সেই ঘটনাগুলো ঘটেছে। আওয়ামী লীগ কিন্তু এগুলার সঠিক বিচার করেছে। বিএনপি ক্ষমতায় আসলে সংখ্যালঘু নির্যাতনের মাত্রা কতটা বেড়ে যায় সেটা 2001 থেকে 2006 বাংলাদেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমের সংবাদগুলো দেখেন, বুঝে যাবেন বিএনপি সংখ্যালঘুদের ঠিক কিভাবে নির্যাতন নিপীড়ন করে। সেই দিন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আবারও ফেরত আসতে চলেছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে, পশ্চিমবঙ্গে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। সেই কার্ড খেলে বাংলাদেশে মামুনুল হক, মিজানুর রহমান আজাহারি, আহমদুল্লাহ, এই বদমাইশরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনকে বৈধতা দেবে। আর বিএনপির দালাল গয়েশ্বর পরিবার তো থাকবেই। দেখেন, যা ভালো মনে করেন, জানানো প্রয়োজন ছিল।
বাংলাদেশি সংখ্যালঘু ভাই ও বোনেরা, আপনারা কৌমি মাতা ব্যঙ্গ করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে অনেক খুশি হয়েছিলেন। 5 আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পালন করেছেন। এখন আপনাদের এই বঙ্গে বসবাস করার অনেক বেশি কঠিন হয়ে যাবে, যেটা আমরা মোটেও প্রত্যাশা করি না। ভালো থাকবেন, ধন্যবাদ।